চলেন চলেন 250 টাকা দেবো। কি 250? কেন মিটার আছে না আপনার? এটা তো আমার গ্যারেজে না, করতে পারে না দাদা। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না সিএনজি অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। অসহায় যাত্রীরা। ভাড়ার কথা কন্ট্যাক্ট করে নেয় অথবা বলতেছে 20 টাকা 30 টাকা বেশি দিতে হবে। মিটারে তো চলেই না। 400 টাকা চাচ্ছে। মিটারে যাবে না। মিটারে যাবে না। নির্বিচারে রুট পারমিট দেয়াই এই পরিস্থিতি বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। ভুল করে বহু মালিককে রুট পারমিট দিয়ে দিচ্ছে, হতে পারে ভুল, কিন্তু এইটাকে এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে, মালিকটাকে কোম্পানি ফর্মে নিয়ে আসতে হবে। বিভিন্ন সংস্থার উপর দায় চাপালো বিআরটিএ। এটা বিআরটিএ যেমন বিষয়, এটা মালিক শ্রমিক সংগঠনের বিষয়, এটা যাত্রী সাধারণের বিষয়, এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং অথরিটি আছে সকলেরই এটা সম্মিলিত একটা প্রচেষ্টা। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি পারমিতা হিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী থেকে জেএমবির 5 সদস্য আটক। 31st নাইটে হামলার পরিকল্পনা ছিল। শীর্ষ নেতারা নিহত হওয়ার পর নব্য জেএমবি শক্তিশালী করার দায়িত্ব পায় পলাতক মুসা। জেলা পরিষদ নির্বাচনে 38টির মধ্যে চেয়ারম্যান পদে 24টিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বলছে ইসি। চট্টগ্রামের 16 শহর সিএনজি অটোরিকশা চালকের অসতর্কতায় শাটল ট্রেনের ধাক্কায় মা মেয়ের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় আরো 2 জন হাসপাতালে ভর্তি। এবং সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। কিউইদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহ করে নিজেদের সংগঠিত করা এবং হামলা নাশকতার প্রস্তুতি নিচ্ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। প্রিজন ভ্যান কিংবা অন্য কোনোভাবে হামলা চালিয়ে কারাগারে বন্দী সংগঠনের নেতাদের মুক্ত করার পরিকল্পনাও ছিল তাদের। রাজধানীর দারুস সালাম থেকে 5 জেএমবি সদস্যকে আটকের পর এমন দাবি করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 31st নাইটে হামলার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুমেন। একের পর এক হামলা নাশকতা কিংবা পুলিশি অভিযানে গ্রেফতার নিহত হওয়ার মাধ্যমে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দ্বিতীয় প্রজন্মের জঙ্গি সংগঠন নব্য জেএমবি, তখন কিছুটা নিভৃতে নিজেদের সংগঠিত করছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। পুলিশ বলছে মাস কয়েক আগে ডাকাতি করা স্বর্ণালংকার ও টাকা সহ জেএমবির কয়েকজনকে গ্রেফতার করেন তারা। সেই সূত্র ধরে দারুসালাম এলাকা থেকে গ্রেফতার করা হয় 5 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 30 কেজি পরিমাণ পাউডার ও তরল জাতীয় বিস্ফোরক। ডাকাতি কিংবা ছিনতাই করে দলের জন্য, একদিকে দলের জন্য অর্থ সংগ্রহ, পাশাপাশি নিজেদের জীবিকার জন্য যে অর্থ প্রয়োজন সেটি সংগ্রহ করার প্রক্রিয়া ছিল। তাদের পরিকল্পনা আছে যে তাদের কিছু নেতাদের, সংগঠকদের যদি আগের কায়দায় অর্থাৎ 30 সালের প্রিজন ভ্যান স্টাইলে যদি ছিনিয়ে নেওয়া যায়, সেই ধরনের পরিকল্পনার কথাও তাদের কারো কারো অদূর ভবিষ্যতে সেই ধরনের পরিকল্পনা তাদের ছিল বলে কেউ কেউ স্বীকার করছে। পুলিশ বলছে আশকোনা অভিযানে আত্মঘাতী হামলায় নিহত নারী জেএমবি নেতা রাশেদুর রহমান সুমনের স্ত্রী। সুমন পরে নব্য জেএমবিতে যোগ দিলে তার স্ত্রীও জড়িত হয় একই সংগঠনে। রাশেদুর রহমান সুমন গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী পুরোপুরি একেবারে নব্য জেএমবির ইয়েতে চলে যায়। প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান চাকরিচ্যুত মেজর জিয়ার সঙ্গে নব্য জেএমবির কোনো যোগাযোগ হয়েছে বলে তথ্য পাওয়া যায়নি। যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউ মেজর জিয়ার সাথে এই গ্রুপের কোনো সম্পর্ক আছে এমন কোনো তথ্য আমাদের দেয়নি। তিনি আরো বলেন, জঙ্গি সংগঠনগুলো এখন অপরিচিত নেতাকর্মীদের সামনে রেখে দল গোছানো ও কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে তথ্য পেয়েছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ঢাকার আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে আত্মসমর্পণকারী নব্য জেএমবির নারী সদস্য তৃষা ও তার পলাতক স্বামী মইনুল ইসলাম ওরফে মুসার বাড়ি জেএমবির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহীর বাগমারাই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা জানান, নব্য জেএমবির শীর্ষ নেতারা
নিহত হওয়ার পর সংগঠনটি শক্তিশালী করার দায়িত্ব পায় মুসা। আর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে নব্য জেএমবির নেতাদের সঙ্গে মুসার ঘনিষ্ঠতার বিষয়টি, যদিও পুলিশ তাকে গ্রেফতারের জন্য তৎপর থাকার কথা জানিয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। নব্য জেএমবির পলাতক নেতা মইনুল ইসলাম ওরফে মুসা 7 মাস আগে স্ত্রী তিশাকে নিয়ে রাজশাহীর বাগমারা থানাধীন বুজরুককোলায় নিজ গ্রামের বাড়িতে ওঠে। সে সময় ধর্মের দোহাই দিয়ে শ্বশুর ও নিজের বাড়িতে তোলা তাদের সব ছবি পুড়িয়ে ফেলে। এরপর পরিবারের সদস্যদের বিদেশে চাকরির কথা বলে নিজ অংশের জমি বিক্রি করে স্ত্রীকে নিয়ে ঢাকায় পাড়ি জমায় মুসা। পরে বিদেশে যাবার কথা বলে পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অবশ্য ঢাকার উত্তরায় থাকাকালীন মেজর জাহিদের সাথে তার ছেলের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন মইনুল ওরফে মুসার মা। সম্প্রতি ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানে আত্মসমর্পণকারী নব্য জেএমবির 2 নারী সদস্য মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তৃষাকে জিজ্ঞাসাবাদে আইন শৃঙ্খলা বাহিনী প্রাথমিকভাবে এসব তথ্য বেরিয়ে আসে। সে ছেলে যে এই পথে যাবে আমি ভাবতে পারিনি। এখন আমার দুর্ভাগ্য। বিদেশ যাওয়ার জন্য যে পরিকল্পনা করছিল ওর মা বোনের সাথে কথা বলে পরবর্তীতে ওরা মা এবং বোন জমি বিক্রি করার জন্য বলছিল। বিয়ের পরে আমার মেয়েকে দেখতাম যে জামাই বলতো যে পর্দা করতে হবে, পর্দা করলে ভালো হবে। 2015 শিক্ষাবর্ষে ওই এলাকার একটি কলেজে ভর্তি হলেও ফর্মে কোনো ছবি পাওয়া যায়নি তৃষার। কলেজ কর্তৃপক্ষের দাবি ভর্তি হলেও ক্লাস করেনি সে। কিভাবে ভর্তি হয়েছিল জানি না, আমি তাকে কোনোদিন ক্লাসে দেখিনি। আমাদের তাকে ক্লাসে বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা বা সাময়িক কোনো ইয়েতে তাকে অ্যাটেন্ড করতে দেখিনি। তবে এলাকাবাসী জানায় নিখোঁজ হবার আগে গ্রামে আসলেও বাড়ি থেকে খুব একটা বের হতো না মুসা। পাড়া কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, ঘন ঘন আসতো না, তো ঢাকায় থাকতো, পড়াশোনা করতো, ওখানেই থাকতো। বাগমারায় নিখোঁজ বা মামলার তালিকায় নাম না থাকলেও মুসার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য আগে থেকে তৎপর থাকার কথা জানায় পুলিশ। মুসার তো বাবা মারা গেছে, ওর মায়ের সঙ্গে ওনার মা তেমন খুব একটা ভালো তথ্য দিতে পারে নাই। তারপরে আমরা চেষ্টা করতেছিলাম যে মুসা কোথায় আছে, কি অবস্থা ছিল জানার জন্য। নব্য জেএমবির শীর্ষ নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হবার পর মুসা সংগঠনটিকে গোছানোর চেষ্টা করছিল বলে ধারণা করছে পুলিশ। তার স্ত্রী তৃষার বাড়ি বাগমারার সাইপাড়া গ্রামে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা। প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে 38টি জেলার চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে 24টিতে আওয়ামী লীগ সমর্থিত, 10টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং 4টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। এর আগে 3 পার্বত্য জেলা বাদে বাকি 61 জেলার 836টি কেন্দ্রে ভোট গ্রহণের গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এবারই প্রথম জেলা পরিষদ চেয়ারম্যান সাধারণ সংরক্ষিত সদস্য নির্বাচনে ভোট দিলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। ভোটে 61 জেলায় চেয়ারম্যান পদে 146 জন, কাউন্সিলর পদে 2986 জন ও মহিলা কাউন্সিলর পদে 806 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে চেয়ারম্যান পদে 21 জেলায় একক প্রার্থী থাকায় সেসব এলাকায় শুধু সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থী বাছাইয়ে ভোট হয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে কুষ্টিয়া ও বগুড়ার চেয়ারম্যান পদে এবং অপর 20 জেলায় 34টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত রয়েছে। এদিকে জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা সবাই সচেতন হব এবং আমরা কেউ কারো মাথায় লাঠি মারব না। আমরা আমাদের অভিযোগ আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে আমরা এটার বিচার চাই। দুষ্কৃতকারী ইজ এ দুষ্কৃতকারী, সে কোনো দলের সদস্য হতে পারে না এবং সব দলই আমাদেরকে বলেছেন যে না, দুষ্কৃতকারীরা আমাদের কেউ নয়, সর্ট দেম আউট। আমরা সর্ট দেম আউট করে দিব। এর আগে সকাল 9টায় শুরু হয়ে একটানা দুপুর 2টা পর্যন্ত চলে ভোট। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা ভোট দেন তাদের পছন্দের প্রার্থীকে। উচ্চ আদালতের নির্দেশে ও বিভিন্ন জটিলতায় বগুড়ার চেয়ারম্যান পদ সহ 21 জেলার অন্তত অর্ধশত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এদিকে মাদারীপুরের রাজৈর কেন্দ্রে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভোট গ্রহণ শুরুর পরই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। এ সময় প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। অন্যদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ভোট দেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। 168 জন যে জেলা পরিষদ আমরা তৈরি করছি, সেই জেলা পরিষদ এই অ্যাডমিনিস্ট্রেশনে
মানে সরকারের যেগুলো নীতি নির্ধারণ করা আছে সেগুলোর এক্সিকিউশনে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার স্থানীয় সরকার শক্তিশালী করণের যে আপনার উদ্যোগ বর্তমান সরকারের, সেটা আরো এক ধাপ এগিয়ে গেল। চট্টগ্রামে ডাক্তার খাস্তগীর বালিকা বিদ্যালয়ে ভোট দিয়ে জেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করেন সিটি কর্পোরেশনের মেয়র আজম ও নাসির উদ্দিন। পরে একে একে বিভিন্ন স্তরের স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে এবং এটি হলো যে আসলে গণতন্ত্রের সৌন্দর্য এবং এইটাই গণতন্ত্রের বিজয়। মাদারীপুরে ভোট শুরুর আগে রাজৈরের একটি কেন্দ্রে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হন 3 জন। একই সময় সদর উপজেলার 9 নম্বর কেন্দ্রে সদস্য প্রার্থীর লোকজনের ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে পাবনার সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দারের ব্যক্তিগত কার্যালয় প্রতিপক্ষের লোকজন পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিলেটেও সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ছিল ভোটারদের সরব উপস্থিতি। কঠোর নিরাপত্তায় 1493 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ইসমাত জাহান, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে মানব পাচার চক্রের মূল হোতাসহ 16 সদস্য আটক। কয়েকটি দলে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। গুলশানের হলি আর্টিজান এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত 4 পুলিশ সদস্যের পরিবারকে 50 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে নিহত পুলিশ সদস্যদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিটসেল ব্লেকেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনার মামলায় বাংলাদেশ বিমানের আত্মসমর্পণকারী 2 কর্মকর্তাকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। গত 22 ডিসেম্বর আত্মসমর্পণকারী কর্মকর্তা রকনুজ্জামান ও সিদ্দিকুর রহমান ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠান। একই দিন মধ্যরাতে বাংলাদেশ বিমানের সাময়িক বরখাস্তকৃত 7 কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত 7 জন হলেন বিমানের প্রোডাকশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী, পরিদর্শন ও মান নিশ্চিতকরণ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এস সিদ্দিক। এছাড়াও রয়েছেন লুৎফর রহমান, বিল্লাল হোসেন, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস এবং জাকির হোসেন। গত 20 ডিসেম্বর রাতে বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক এস.এম. আসাদুজ্জামান বাংলাদেশ এয়ারলাইন্সের 9 প্রকৌশলীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা, জেল, জরিমানা কোনো কিছুতেই থামছে না সিএনজি চালিত অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। মিটারে না চলায় চালকদের ইচ্ছে মতো ভাড়াতেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এতে ক্ষোভ বাড়লেও বিআরটিএ বলছে সবার সম্মিলিত উদ্যোগ ছাড়া মিটারে ভাড়া কার্যকর করা সম্ভব নয়। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্নভাবে জেল জরিমানা করে বিপুল সংখ্যক সিএনজি মালিককে নিয়ন্ত্রণ করা কঠিন। এজন্য সিএনজি খাতকে নতুন করে ঢেলে সাজানোর পরামর্শ তাদের। তাফসির বাবুর রিপোর্ট। হ্যাঁ যাবেন, চলেন। 250 টাকা কি 250? কেন মিটার আছে না আপনার? হ্যাঁ, আচ্ছা 200 টাকা বাড়াই দেবো। 250 থেকে 20 টাকা বাড়াই দেবো কি মিটারের 20 টাকা বাড়াই দেবো? নিয়ম মিটারে চলার, কিন্তু তাতে কোনো আগ্রহই নেই চালকদের। পরিচয় গোপন করে রাজধানীর বিভিন্ন স্থানে গিয়ে যে কয়টি সিএনজি অটোরিকশা পাওয়া গেল তার কোনোটিই রাজি নয় মিটারে যেতে। মিটারে যাবেন না? প্রতিটা ড্রাইভারের প্রয়োজনে চালা মিটারে দেখেন আপনি মিটারে গাড়ি যায় কিনা। এখন থেকে ঠিক 1 বছর আগে ঢাকা শহরে এই সিএনজি চালিত অটোরিকশাগুলোর ভাড়া প্রথম 2 কিলোমিটারে 25 টাকা থেকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে করা হয় 40 টাকা। উদ্দেশ্য ছিল এই সিএনজিগুলোর ভাড়া নির্ধারিত হবে মিটারে, কিন্তু বাস্তবে এখন এই ঢাকা শহরে যেসব সিএনজি রয়েছে সেসব সিএনজিগুলো এরকম মিটার মেনে চলাচল করার সংখ্যা একেবারেই কম।
এই অবস্থায় প্রতিদিনই জরুরি কাজে বের হওয়া যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ থাকলেও চালকরা বলছেন ভিন্ন কথা। তো 4 জন রিজার্ভ করলাম, সিএনজি 400 টাকা চাচ্ছে। মিটারে যাবে না? মিটারে যাবে না। ভাড়ার কথা কন্ট্যাক্ট করে নেয় অথবা বলতেছে 20 টাকা 30 টাকা বেশি দিতে হবে, মিটারে তো চলেই না। জমা 900, খরচ 600, 1500, অনেক খরচ, তারপর নিজের কিছু পাইতে হবে, তার জন্য 2-1টা কন্টাকে মারে, সব মারে না। তবে বিআরটিএ বলছে চালক মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 1 বছর আগে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল তা মানতেই হবে চালকদের। অ্যাকশন নেওয়া হচ্ছে, জেলে দেওয়া হচ্ছে, আপনার ফাইন করা হচ্ছে। এটা বিআরটি এর যেমন বিষয়, এটা মালিক শ্রমিক সংগঠনের বিষয়, এটা যাত্রী সাধারণের বিষয়, এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং অথরিটি আছে, সকলেরই এটা সম্মিলিত একটা প্রচেষ্টার বিষয়। তবে পরিবহন বিশেষজ্ঞ বলছেন সিএনজি অটোরিকশা খাতটি অসংখ্য মালিকের অধীনে থাকার কারণেই একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তেল জরিমানা যাই দেই, দৃশ্যমান উন্নতি হচ্ছে না কেন? কারণ হাজারে হাজারে মালিক এই জায়গায় ভুল করে বহু মালিককে রুট পারমিট দিয়ে দিচ্ছে। হতে পারে ভুল, কিন্তু এইটাকে এখন সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে, মালিকটাকে কোম্পানি ফর্মে নিয়ে আসতে হবে। তার মতে সিএনজি অটোরিকশা খাতকে এখনই নিয়ন্ত্রণে আনা না গেলে পরে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। যত দেরি হবে। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে জাগপার সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে আরো বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের সংবিধানে নির্বাচন সম্পর্কে, বিভিন্ন স্থানীয় সরকারের প্রতিষ্ঠান সম্পর্কে, নির্বাচন সম্পর্কে যে দিক নির্দেশনা দেওয়া আছে তাতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সব নির্বাচন বলা আছে। তো এখানে ইনডাইরেক্ট ইলেকশন করা হচ্ছে, যেটা আমরা মনে করি যে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং গণতন্ত্রের জন্য উপযোগী নয়, যে কারণেই আমরা এই নির্বাচন বর্জন করেছি। আর আওয়ামী লীগের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আমাদের জানা নেই। কোনো ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অন্ধকারে ঢিল ছুড়ছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা নির্মূলে শপথ নেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। পুরা পরিবারটি ধ্বংস করেও এখনো চক্রান্ত চলে। সর্বশেষ বিমানে যেটা ঘটলো, এটাকে খুব হালকাভাবে উড়িয়ে দেওয়া কোনো উপায় নেই। এটাও কিন্তু একটা ষড়যন্ত্র। বাংলাদেশে ষড়যন্ত্রের কথা তারাই বলে যারা ষড়যন্ত্রই যাদের রাজনীতির পুঁজি, যাদের পলিটিক্সের ক্যাপিটালই হচ্ছে ষড়যন্ত্র। রাত 11টার সময় আরো থাকছে। প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি পরিদর্শনে শিনজো অ্যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা, আর কখনো যুদ্ধে না জড়ানোর অঙ্গীকার। চট্টগ্রামে নানির বাড়ি বেড়াতে গিয়ে শাটল ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা মামের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 2 জন। অটোরিকশা চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শীরা। দুপুরে 16 রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশরাফুল আলম মামুনের তোলা ছবিতে আরো জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। প্রতি বছরের মতো এবছরও 2 মেয়ের বার্ষিক পরীক্ষার পর তাদের নিয়ে চট্টগ্রামে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মনোয়ারা বেগম। রাত পোহালেই মেয়েদের পরীক্ষার ফল বেরোবে, তাই টানা 15 দিন বেড়ানো শেষে স্বামীর বাড়ি খুলনা চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু বাড়ি ফেরার হলো না তার। আমার বোন জামাই দুবাইতে মারা গেছে স্ট্রোক করে। তো তার 11 বছর পর আজকে দুর্ঘটনাটা হয়েছে। আমার বোন বাগনি সবাই একসাথে। সিএনজি অটোরিকশায় করে বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন মনোয়ারা বেগম ও তার 2 মেয়ে আফরিন ও আয়েশা, সাথে ছিলেন ননদ মনি। নগরীর ফরেস্ট গেট লেভেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ অটোরিকশাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় তাদের। ঘটনাস্থলে মারা যান মনোয়ারা বেগম। এ ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মেয়ে আফরিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। রেল ক্রসিং এ আপনার কোনো বিট নাই, বিট না থাকা অবস্থায় হরন দেওয়ার পরও একটা সিএনজি এসে ধাক্কা খেয়েছে কিসের সাথে,
ট্রেনের সামনে ইয়ের সাথে ইঞ্জিনের সাথে। মেয়ে আর একটা বয়স্ক মেয়ে আর একটা বৃদ্ধ মহিলা, আমি পিতৃ মেয়েটা আর বয়স্ক মেয়েটা মানে বয়স্ক মেয়েটা একসাথে নিয়ে আসছে আর কি। 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 8 দিন মারা যায় আর 2 জন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে 28 নম্বর ওয়ার্ডে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছোট মেয়ে আয়েশা ও ননদ মনি চিকিৎসাধীন রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী কয়েক বছরের মধ্যে বুড়িগঙ্গা নদীকে আগের রূপে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে জাতীয় গণগ্রন্থাগারে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, সরকার বুড়িগঙ্গা নদীকে দখলমুক্ত করার পাশাপাশি দূষণমুক্ত করতেও কাজ করছে। আমরা ছোটবেলায় যে ঢাকা দেখেছি সেই ঢাকা এখন আর নাই। ঢাকা বুড়িগঙ্গার তীরে ঢাকা, এটা যেমন এখন আর বলতেও কষ্ট হয়, সেই বুড়িগঙ্গার নেই। বুড়িগঙ্গা অত্যন্ত দূষিত, দখল হয়ে গেছে, দূষিত পানি। সরকার অবশ্য পদক্ষেপ গ্রহণ করেছে বুড়িগঙ্গাকে উদ্ধার করার, এবং ইনশাল্লাহ নৌবাহিনীর উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, বুড়িগঙ্গা উদ্ধার করা হবে ইনশাল্লাহ। আগামী কয়েক বছরের মধ্যেই আমরা বুড়িগঙ্গাকে আগের রূপে ফিরিয়ে আনতে পারবো। খননও হবে, উদ্ধারও হবে, দূষণমুক্ত হবে। রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি, মানব পাচার চক্রের মূল হোতা সহ 16 জনকে আটক করেছে র্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় র্যাব জানায়, এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে বিভক্ত হয়ে দরিদ্র মানুষকে টার্গেট করে কাজ করত। এরা প্রথমে এজেন্টের মাধ্যমে এসব মানুষকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে টাকা নিত। পরে বিদেশে এদের একটি অংশ থাকত যারা তাদের লুকিয়ে রেখে নির্যাতন করত এবং দেশে থাকা পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। অভিযানে জাল পাসপোর্ট, নগদ টাকা, জাল নথিপত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এই প্রতারক চক্রগুলো মূলত দেশে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থান থেকে ব্যক্তি, গরিব মানুষ যারা কাজের সন্ধানে বিদেশে যেতে চায় বা একটু আর্থিক সচ্ছলতা অর্জন করতে চায়, তাদেরকে টার্গেট হিসাবে বেছে নিয়ে এই প্রতারণার প্রক্রিয়াটা সম্পন্ন করত। অবৈধ পথ অবলম্বন করে ম্যানেজ করে এদেরকে বিদেশে পাঠানোর চেষ্টা করত। আরেকটি দল যারা বিদেশে বসে এদেরকে রিসিভ করে এদেরকে বিভিন্ন স্থানে গোপনে লুকায় রাখত। দেশের বাইরের খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে পার্ল হারবারের মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করেছেন শিনজো অ্যাবে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানি হামলায় নিহত মার্কিন সেনাদের স্মৃতি বিজড়িত ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল পরিদর্শন করেন তিনি। শিনজো অ্যাবের পার্ল হারবার পরিদর্শনকে শক্তিশালী পারস্পরিক সম্পর্কের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন ওবামা। এ সময় অ্যাবে বলেন, জাপান আর কখনোই যুদ্ধে জড়াবে না। জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিহতদের নাম খোদাই করা দেয়াল ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন নিহতদের। পার্ল হারবারে নৌঘাঁটিতে জাপানের আক্রমণের 75 বছর পর এবারই প্রথম দেশটির কোনো প্রধানমন্ত্রী নৌঘাঁটিটি পরিদর্শন করলেন। দুদেশের শীর্ষ নেতা পার্ল হারবারে নিহত সেনাদের প্রতি একসঙ্গে শ্রদ্ধা জানানোর পর নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় পার্ল হারবার হামলায় নিহতদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানান অ্যাবে। নিহতদের প্রতি গভীর ও চিরস্থায়ী সমবেদনা জানাচ্ছি আমি। যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার প্রতি আমার সমবেদনা রইল। আমরা আর কখনোই যুদ্ধে জড়াবো না, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের দুদেশের সম্পর্ক আরো মজবুত হয়েছে এবং আশা করছি বন্ধু রাষ্ট্র হিসেবে ভবিষ্যতে বিশ্বের নেতৃত্বে এগিয়ে যাব আমরা। পৃথিবীতে এই মুহূর্তে প্রয়োজন যুদ্ধ এড়িয়ে একসঙ্গে এগিয়ে যাবার মানসিকতা। শিনজো অ্যাবের পার্ল হারবার পরিদর্শনকে ঐতিহাসিক এবং শক্তিশালী পারস্পরিক সম্পর্কের বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন ওবামা। প্রধানমন্ত্রী অ্যাবে পার্ল হারবার সফরে এসেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাষ্ট্র এবং জাপানের নাগরিকদের মধ্যে বন্ধুত্বের প্রতীক এ সফর। যুদ্ধের মতো গভীর ক্ষত যে বন্ধুত্বের মাধ্যমে সেরে যায়, এ সফর তারই প্রমাণ। পার্ল হারবারের নৌঘাঁটি পরিদর্শনের আগে ওবামার সঙ্গে দেখা করেন অ্যাবে। এ সময় চীনের সামরিক শক্তি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করার আভাস দেন তিনি। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীন এবং প্রতিবেশী এশীয় দেশের মানুষ জাপানের কারণে যুদ্ধে যে ক্ষতির শিকার হয়েছে তাদেরকে উপেক্ষা করে জাপান নতুন ইতিহাস গড়তে পারবে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন 1941 সালের 7 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে হামলা চালায় জাপান। এতে 2300 মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি 328টি যুদ্ধবিমান ও নৌবহরের 8টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়। জাপানের এই হামলার প্রতিক্রিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। ম্যাচের আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, দলকে পুনরুজ্জীবিত করাই হবে মূল লক্ষ্য। আর কিউই ব্যাটসম্যান নীল ব্রুমের কণ্ঠে সিরিজ জয়ই মুখ্য। নেলসনের স্নিগ্ধ সকালের দিন, কিন্তু সাকিব, তামিম, তাসকিনদের চোখে মুখে নেই উচ্ছলতা। একে তো বাঁচা মরার ম্যাচ, তার উপর আবার পাওয়া যাবে না মুশফিকের ব্যাটিং দর্শন। কিন্তু পেশাদার কোচ হাতুরু সব বাস্তবতা মেনে দলকে পুনরুজ্জীবিত করার কথাই বললেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক খেলতে পারবে না, ব্যাপারটা হতাশার। তবে সোহানের উপর আমাদের আস্থা আছে। দলটাকে মানসিকভাবে চাঙ্গা করতে যা কিছু করা দরকার আমি করছি। আস্থা রাখুন, ভালো কিছু পাবেন। কোচের এমন কথার সূত্র ধরে আভাস মিলল বোলিং অ্যাটাকে পরিবর্তন আসছে। সেক্ষেত্রে স্পিড স্টার তাসকিনকে সাইড বেঞ্চে রেখে অভিষেক করানো হতে পারে শুভাশিসকে। কিন্তু ম্যাচের ভাগ্যে কি আদৌ পরিবর্তন আসবে, এমন প্রশ্ন উড়িয়ে টাইগার সমর্থকদের স্বপ্নবাজ করে তুললেন এ লঙ্কান। এক ম্যাচে এই দলকে বিচার করা ঠিক হবে না। নেলসনে ভালো স্মৃতি আছে দলটির। আমার বিশ্বাস এখানে ভালো কিছুই হবে। লড়াইটা এখন মানসিক। অন্যদিকে নির্ভর নিউজিল্যান্ড ক্রিকেট দল সকালে অনুশীলন তারা করেছে বেশ উপভোগ করে। প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জয়ের ঘোষণা দিল এক ম্যাচ হাতে রেখেই। বাংলাদেশ ভালো দল, যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে। আমরাও দারুণ আত্মবিশ্বাসী। এই ম্যাচেই সিরিজটা আমাদের নামে লেখাতে চাই। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কিউবিদের দুইবার হোয়াইট ওয়াশ করলেও তাদের মাটিতে এখনো জয়হীন বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে জিততে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের ম্যাচে ভরসার প্রতীক মুশফিকুর রহিম খেলতে পারবেন না। তার উপর আবার বাস্তবতা হলো এমন কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো বেশ কঠিন। কিন্তু সবারই তো জানা, নিজেদের দিনে বাংলার বাঘেরা গর্জে উঠলে কোনো কিছুই অসম্ভব নয় তাদের পক্ষে। নেলসনের স্যাক্সটন ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। রাত 11টার সময় পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলা পরিষদ নির্বাচনে 38টির মধ্যে চেয়ারম্যান পদে 24টিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বলছে ইসি। রাজধানী থেকে জেএমবির 5 সদস্য আটক। 31st নাইটে হামলার পরিকল্পনা ছিল। শীর্ষ নেতারা নিহত হওয়ার পর 90 জেএমবি শক্তিশালী করার দায়িত্ব পায় পলাতক মুসা। চট্টগ্রামের 16 শহরে সিএনজি অটোরিকশা চালকের অসতর্কতায় শাটল ট্রেনের ধাক্কায় মা মেয়ের মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় আরো 2 জন হাসপাতালে ভর্তি। কিছুতেই বন্ধ করা যাচ্ছে না সিএনজি অটোরিকশার বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য। অসহায় যাত্রীরা নির্বিচারে রুট পারমিট দেয়াই এই পরিস্থিতি, বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। এবং সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। কিউইদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।